হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম থার্মোডাইনামিক্সের বেশ কিছু মোটামুটি একটু ইজির ওপর দিয়ে একটা কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম, কারণ এখন আমরা আমাদের যে সিরিজ সেখানে আমরা কথা বলছি। দেখুন, লাস্ট আমরা তো থিওরি পড়েই ফেলেছি। তো থিওরির পর এবার আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে থিওরি বেসড এমসিকিউস। এবং যে সমস্ত প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষাতে আমরা দেখতে পাই, সেই সমস্ত প্রশ্নগুলোই নিয়ে কিন্তু আমরা কথা বলবো। কিন্তু ইন ডিটেলস আমরা কিন্তু পুরোপুরি দেখে নেব, অর্থাৎ থিওরির মতো করেই, যে ঠিক এর মধ্যে থেকে ব্যাপারটা কী বা কীভাবে এটা এলো, পুরো জিনিসটা কিন্তু আমরা আলোচনা করবো। এবং এই ভিডিওতে আমরা প্রশ্নগুলো যেগুলো আনবো, একটু মডারেট লেভেলের প্রশ্নগুলো আসবো। পিএসসি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিছু প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নই জেনারেলি একটু ইজির মধ্যে রাখে, বাট কিছু প্রশ্ন মডারেটের মধ্যে রাখে। কিন্তু যারা মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা যারা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা যারা অন্য আর যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছ, এসএসসি বা অন্যান্য এক্সামসগুলোর ক্ষেত্রে, ইসরোর মতো এক্সামসগুলোর ক্ষেত্রে, তাদের জন্য আমি বলে রাখি কিছু কিন্তু ট্রিকি এবং মডারেট লেভেলের কোশ্চেন্স কিন্তু তোমরা সবসময় আশা করবে। এবং সেই কোশ্চেন্সগুলোর আমরা কিছু আজকে আমরা আলোচনা করবো, এবং তার কিন্তু কমপ্লিট ডিটেলস দেখবো। এবার আপনারা ভাবছেন যে আমি হয়তো পার ডে 10টা কি 15টা কোশ্চেন করাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 10টা 15টা কোশ্চেনের মধ্যেই আরও 25-30টা কোশ্চেন থাকছে। কেননা সেই রকমই আমি প্রশ্ন, যেমন সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা দেখি বিভিন্ন প্রশ্নগুলো যে সিপিসিভির মধ্যে রিলেশনস জানতে চাওয়া হয়, সেটা আমাদের কমপ্লিট কনসেপ্ট না থাকলে সমস্যা হয়। আবার কখনো কখনো এই যে পিভি ইকুয়ালস টু এন, পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এখানটা থেকে বহু প্রশ্ন এসে থাকে। যেমন এই এনের ভ্যালু কত হয় অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, আইসোথার্মালের ক্ষেত্রে, কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে, কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা করে একটা একটা করে প্রশ্ন করি, তাহলে তো প্রায় 25-30টা প্রশ্ন আমি এভাবে করে ফেলবো। কিন্তু আমরা আজকে দেখব পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই যে জিনিসটা, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের এসে থাকে, সেই প্রশ্নগুলো জেনারেলি কী হয়ে থাকে, আমরা যে সমস্ত প্রসেসগুলো পেয়ে থাকি তার মধ্যে একটা কি থাকছে, একটা থাকছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার। আরেকটা কি পাচ্ছি, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম। আরেকটা কি পাচ্ছি আমরা, অ্যাডিয়াবেটিক, একটা অ্যাডিয়াবেটিক পাচ্ছি। আর কি পাচ্ছি, আইসোথার্মাল, অর্থাৎ অ্যাডিয়াবেটিক। আর একটা কি পাচ্ছি, আইসোথার্মাল। এইবার একটা আমি সিঙ্গেল ফর্মুলা থেকে এই প্রত্যেকটার এনের ভ্যালু বের করবার একেবারে কমপ্লিট আমি জানিয়ে দিচ্ছি খুব সহজভাবে, এবং সেখান থেকেই তোমরা মোটামুটি প্রত্যেকটা বের করতে পারো। এবং কোনটার ক্ষেত্রে গ্রাফ কীরকম হয় পিভিতে, সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তো সবার প্রথমে আমি একটা ইনিশিয়াল পজিশান এখান থেকে শুরু করছি, ঠিক আছে? এই পজিশান থেকে আমার শুরু হচ্ছে। এবার আমরা সবার প্রথমে দেখব কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে আমরা কি জানতে পারি, যে পি, যেটা প্রেশারটা আমাদের কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ প্রেশার যদি কোনোভাবে চেঞ্জ না হয়, তাহলে আমাদের পিটা কনস্ট্যান্ট আমরা পাচ্ছি। তাহলে পিটা যদি আমাদের কনস্ট্যান্ট পাচ্ছি, তাহলে ভি এর ভ্যালু আমাকে কি করতে হবে, ভি এর ভ্যালুটাকে আমাদেরকে সরাতে হবে। ভি এর ভ্যালুটা যদি আমরা সরাতে পারি, তাহলে আমরা পাবো পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইবার ভি টু দি পাওয়ার 0 যদি আমরা করি, কোনো কিছুর মাথায় যদি 0 হয়, সেটা আমরা কি জানি, 1 হয়। এটা একবারে ইন্ডেক্সের একটা ছোট্ট সিম্পল ফর্মুলা, সূচক যেটাকে আমরা বলে থাকি, যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু 1 হয়। তাহলে ভি টু দি পাওয়ার 0 সমান যদি 1 হয়, তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালু আমরা কত পাচ্ছি, এন এর ভ্যালু পাচ্ছি আমরা 0। তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমাদের এন এর ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। এবার চলে আসছি আমরা পরের কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আচ্ছা, একটু আমি ক্লিয়ার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আমরা দেখে নিলাম। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এখানে আমরা তাহলে পেয়ে গেলাম এন এর ভ্যালু কত, 0। এরপর আমরা দেখে নিচ্ছি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস সিমিলারলি পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা, এটা তো আমাদের থাম্ব রুল। তাহলে এই থাম্ব রুলে এবার আমরা দেখছি ভি এর ভ্যালুটা আমাদের থাকছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে পি, এই পি এর ভ্যালুটাকে আমাদেরকে সরাতে হবে। পি এর ভ্যালু যদি আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের ভি যেটা,
সেটার ভ্যালু আমাদের কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এটাকে আমাদেরকে সরাতে হলে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, পি ভি টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু কনস্ট্যান্ট অর্থাৎ সি টু দি পাওয়ার 1/n। আমরা সিম্পল ম্যাথমেটিক্স থেকে এটা করতে পারি কি পারি না? বলুন, এটা করতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা কি বলবো? পি টু দি পাওয়ার 1/n, আর ভি তো এন এন চলে গেল, তাহলে কি থাকছে? শুধু ভি থাকছে, ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 1/n। পাচ্ছি কি পাচ্ছি না? তো এখান থেকে আমাদের আর কোনো সমস্যা রইল? তাহলে আর কোনো সমস্যা রইল না। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে 1/n বা এই যে n এর ভ্যালুটা ঠিক কত হলে আমরা ভিটাকে এটা পাচ্ছি? তো n এর ভ্যালু যদি আমাদের হয়ে যাচ্ছে ইনফিনিটিভ, তখন কিন্তু আমরা পাবো যে ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? n এর ভ্যালু কি পাচ্ছি? ইনফিনিটিভ পাচ্ছি। ওকে, তাহলে আমরা কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে 0 দেখলাম, কনস্ট্যান্ট ভলিউমের জন্য ইনফিনিটিভ। আপনারা এগুলো একটু একটু প্র্যাকটিস করলে পরীক্ষার সময় কিন্তু বুঝতে কোনোভাবেই কোনো সমস্যা হবে না। আর যদি বাই চান্স মনে করুন যে আপনি প্র্যাকটিস করেননি বা ভুলে গেছেন যে কোনটার ভ্যালু কত, এইভাবে ছোট্ট একটা ক্যালকুলেশন দিয়ে মাত্র 1 মিনিট সময় নষ্ট করে, আমি তো বোঝানোর জন্য এতটা সময় লাগছে, বাট আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন হয়তো 30 সেকেন্ডস বা 45 সেকেন্ডসের মধ্যে বেরিয়ে যাবে যে কোনটার ক্ষেত্রে কি হয়। এবার আমরা চলে আসছি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের পর। কি আসছে আমাদের? অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, এক্ষেত্রে একটা টার্ম আছে গামা, সিপি/সিভি, যেটাকে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স বলা হয়। অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স যেটাকে আমরা গামা বলি, সিপি/সিভি আমরা সবাই জানি, তো এটা নিয়ে আর খুব বেশি কিছু বলছি না। সিপি/সিভি সমান গামা। তো এক্ষেত্রে আমরা সবাই কি জানি যে এটা আমরা কখন পাচ্ছি? তাহলে পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট তখনই হবে যখন এন এর ভ্যালুটা কত হচ্ছে? গামা হচ্ছে। এন এর ভ্যালুটা গামা হচ্ছে। অ্যাডিয়াবেটিক থেকে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, তাহলে আমাদের মনে রাখার একদম সুবিধা যে আমাদের অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হচ্ছে? গামা হচ্ছে। এন এর ভ্যালুটা কত হচ্ছে? গামা। এই গামাটাকে আমরা কি বলছি? অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, যেটার ভ্যালু সিপি/সিভি। ওকে, এবার আরেকটা যেটা রইল সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের জন্য আমি সবসময় যেটা জানবো যে আইসোথার্মাল প্রসেসের জন্য যেটা জানি, আমাদের বলাই আছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আমরা জানি। এবার এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি, আর 2 নম্বর ইকুয়েশন যেটা আমরা জানি সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে মিলিয়ে ফেলি, তাহলে কি পাচ্ছি? এন এর ভ্যালুটা এখানে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এন এর ভ্যালু 1 পাচ্ছি। আর কারো কোনো সমস্যা রইল এক্ষেত্রে যে কোনটার ক্ষেত্রে কত হবে এটা বুঝবার আর কোনো সমস্যা রইল? কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 0, কনস্ট্যান্ট ভলিউম এন ইকুয়ালস টু ইনফিনিটিভ, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে গামা, এবং আইসোথার্মালের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 1। তো আশা করছি এইটা নিয়ে আর কারো কোনো সমস্যা রইল না। কেননা সমস্যা থাকবার আর কোনো কারণে নেই। আমি ডাইরেক্টলি ম্যাথমেটিক্স দিয়ে প্রুফ করে দিলাম কোনটার ভ্যালু কত হয়, এবং এটাই হচ্ছে আসল পদ্ধতি। কিন্তু একটু সিম্পলভাবে বললাম যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার আপনারা ভাববেন যে কোনটার ক্ষেত্রে গ্রাফ কতটা হয়, যেটা আমি বলছিলাম পিভির ক্ষেত্রে। ওকে, পিভির ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা, দেখুন সবার প্রথমে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, অর্থাৎ প্রেসারটা আমাদের কনস্ট্যান্ট, এখান থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের এভাবে স্ট্রেট লাইন আসছে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম, এটাও আমরা এভাবে পাচ্ছি। এইবার আমরা দেখছি অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মাল। অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল আর আইসেন্ট্রপিক, প্রত্যেকটার পলিট্রপিক প্রসেস, প্রত্যেকটাই আমরা এইভাবে পাই 3টে গ্রাফ। এবার আপনারা বলবেন কোনটা কি? তো সবার প্রথমে আমি বলে রাখি যে এন এর ভ্যালু 1, এটা হচ্ছে এন এর ভ্যালু 1। 1 নম্বর এন এর ভ্যালু 1 কোনটা? এটা, অর্থাৎ আইসোথার্মাল। প্রথম যেটা হয় সেটা আইসোথার্মাল। 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে এন এর ভ্যালুটা এনই হয়, অর্থাৎ কে যেটাকে আমরা বলে থাকি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি
পলিট্রপিক প্রসেস। তো পলিট্রপিক প্রসেসটা আমি বুঝিয়ে বলছি, পলিট্রপিক প্রসেসটা বলা হয়নি, এটাকে পলিট্রপিক প্রসেস বলা হয়। আর যেটা বাকি রইল সেটা হচ্ছে যখন আমাদের গামা হয়, তখন এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এবার আপনারা বলছেন যে পলিট্রপিক প্রসেস, ঠিক আছে, পলিট্রপিক প্রসেসটা আমি বলে দিই। পলিট্রপিক প্রসেসের ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, একটু মুছে ফেলি। এক্ষেত্রে কি বলা হয়, পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ডাইরেক্টলি এটা বলে দেওয়া থাকে। এবং এই ক্ষেত্রে এন এর ভ্যালুটা সবসময় কি হয়, কে হয়, বা কোনো একটা নাম্বার হয় যেটার ভ্যালু কনস্ট্যান্টই থাকে। তো সেক্ষেত্রে এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট এবং পলিট্রপিক প্রসেসটা ওইভাবে হয়ে থাকে। তো গ্রাফগুলো নিয়েও আর কোনো সমস্যা বেরোলো না, কেননা অনেক সময়ই এই গ্রাফটা দিয়ে দেওয়া হয় এবং বলা হয় কোনটা কি, কোনটা অ্যাডিয়াবেটিক, কোনটা আইসোথার্মাল, কোনটা পলিট্রপিক, প্রত্যেকটা বোঝা যায়। এবং কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, এটা নিয়ে আর কোনো অসুবিধা হলো না। এবার আমরা চলে আসছি, আচ্ছা আরেকটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, সহজ, একেবারে সহজ, কিন্তু একটু আমরা কনফিউজ হয়ে যাই কোশ্চেনটা নিয়ে। তো যেহেতু আমি গ্রাফগুলোতে আসলাম, এবং আরও একটা জিনিস বলে রাখি যে আমাদের রিভার্সিবিলিটি নিয়ে আমি আগেও বলেছিলাম যে যেটার আমরা ইনিশিয়াল পজিশন এবং লাস্ট পজিশন, এটাকে আমরা কি করতে পারছি, যে রাস্তায় ওরা এসছিল 1 থেকে 2, আবার যদি 2 থেকে মানে এই এ থেকে বিতে ফার্স্ট প্রসেসে যেভাবে এসছিল, আবার যদি বি থেকে আমরা এতে সেকেন্ড প্রসেসে ফেরত নিয়ে যেতে পারি, তখন আমরা তাকে রিভার্সিবল প্রসেস বলে থাকি। তো অনেক সময় প্রশ্নটা কিভাবে ট্রিকি করে দেওয়া হয়, যে বলা হয় এগুলির মধ্যে কোনটি রিভার্সেবল নয়। অপশান একে দিয়ে দেয় যে স্টার্লিং প্রসেস, 2 নম্বর মানে স্টার্লিং সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল। এইভাবে আপনাদেরকে সাইকেলসগুলো দিয়ে দেওয়া হবে, এবং লাস্ট কোনো একটা অপশানে থাকবে নান অফ দিস, এইভাবে থাকে নান অফ দিস। এইভাবে যখন অপশানগুলো থাকছে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা আর কিছুই নয়, এটা হচ্ছে আপনাকে ধোকা দেওয়ার জন্য। কেননা প্রত্যেকটাই জেনারেলি আমরা যা কিছু পড়ি সেগুলো হচ্ছে রিভার্সেবল সাইকেলের ক্ষেত্রে আমাদেরকে ধরে নেওয়া হয়, কেননা অ্যাজাম্পশনটাই এটা রিভার্সেবল সাইকেলের ক্ষেত্রে করা হয়। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই আমি কথাটা বলে রাখলাম। আচ্ছা আরও একটা বলে রাখি, সেটা হচ্ছে দেখুন আজকেও আমি যে পড়াচ্ছি, আমি কিন্তু সেভাবে নিজের কোনো সিলেবাস সেট করিনি যে কী প্রশ্নগুলো নিয়ে আমি পড়াবো, কেননা জাস্ট নিজের কাজ সেরে আসবার পর ভাবলাম না ক্লাসটা তো নিতে হবে, তো চলে আসলাম। এবং যে প্রশ্নগুলো বারবার ফেস করো তোমরা, যে প্রশ্নগুলো আমি পাই, সেই প্রশ্নগুলোই ভাবলাম বলে রাখি। তো সবার প্রথমে একটা বলে রাখি, অটো সাইকেল, ডুয়েল সাইকেল আর ডিজেল সাইকেল। অটো সাইকেল, ডুয়েল সাইকেল আর ডিজেল সাইকেল বলা থাকে দুটো কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের যেটাকে বলে থাকে ফর সেম কম্প্রেশন রেশিও, তো সবসময় এইভাবেই সাজাবে, ফর সেম কম্প্রেশন রেশিও হলে অটো, ডিজেল, ডুয়েল। আর যদি ফর ডিফারেন্ট হয়, ফর ডিফারেন্ট কম্প্রেশন রেশিও, তখন কি হচ্ছে আমাদের ঠিক এর উল্টোটা হচ্ছে অটো, ডুয়েল, ডিজেল। অটো, ডুয়েল, ডিজেল ঠিক এর উল্টোটা হয়, অর্থাৎ কে কার থেকে গ্রেটার, কে কার থেকে কম। এই প্রশ্নটা 100% মোটামুটি 100টা পরীক্ষা হলে তার মধ্যে 80 থেকে 90টা পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসেই। হয়তো অটো আর ডিজেলের কথা বলে দিল, বা অটো ডুয়েলের কথা বলে দিল, ডুয়েল ডিজেলের কথা বলে দিল, এবং ফর সেম কম্প্রেশন রেশিও, ফর সেম ডিফারেন্ট কম্প্রেশন রেশিও কিছু একটা দিয়ে দেবে, এবং তা থেকে প্রশ্নটা এইভাবে করা হয়। তো এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। তো সেম কম্প্রেশনের জন্য অটো, ডুয়েল, ডিজেল, আর ডিফারেন্টের জন্য ডিজেল, ডুয়েল, অটো। এইভাবে আমরা যদি মনে রাখি
তাহলে আর কোনো সমস্যা থাকছে না। এইবার আমরা আসছি নেক্সট আরেকটা যেটা নিয়ে, সেটা হচ্ছে হ্যাঁ কার্নোট সাইকেলের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কার্নোটের একটা প্রশ্ন, কার্নোট সাইকেলের যে কার্নোটের এফিসিয়েন্সি আমরা কিভাবে বাড়াবো। এফিসিয়েন্সি আমরা কিভাবে বাড়াবো? তো কার্নোটের এফিসিয়েন্সি আমি সবার প্রথমে বলে রাখি, কার্নোটের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে দুটো লোয়ার টেম্পারেচার, অর্থাৎ টি সোর্স আর টি সিঙ্ক, এই দুটো টেম্পারেচারের উপরে কিন্তু মেনলি কার্নোটের এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে। সেটা আমরা অনেকবার পেয়েছি, এফিসিয়েন্সির ফর্মুলাতেও দেখেছি 1 - TC/TS। তো এইভাবে আমরা যে জেনেছি, তো সেক্ষেত্রে যেহেতু এটা ওয়ার্ক করে দুটো টেম্পারেচার ডিফারেন্সের জন্য, অর্থাৎ আমরা যদি সোর্স আর সিঙ্কের টেম্পারেচার ডিফারেন্সটাকে একটু বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমরা কি পাবো, এর এফিসিয়েন্সিটা বেশি পাবো। অর্থাৎ দেখুন, এগুলো নিয়ে আমি ডেসক্রিপটিভ যখন ক্লাস হচ্ছিল তখনও খুব ভালো করে আমি ডিসকাস করেছি, আজও আমি বলে দিচ্ছি যে যদি সোর্স আর সিঙ্কের মধ্যে আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা খুব বেশি বাড়াতে পারি, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। অর্থাৎ এবার দেখুন, সোর্সের টেম্পারেচার তো সেভাবে বাড়ানো খুব বেশি বাড়ানো সম্ভব নয়, কিন্তু সিঙ্কের টেম্পারেচারটা আমরা কমাতে পারি। অর্থাৎ সিঙ্কের টেম্পারেচারটাকে যদি আমরা ডাউন করতে পারি, অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি, এটা তো আমাদের সোর্সের টেম্পারেচার আর এটা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। তো এই সিঙ্কের টেম্পারেচার অর্থাৎ এটাকে আমরা কি পাচ্ছি কার্নোট সাইকেলের ক্ষেত্রে, অ্যাটমসফিয়ার। তো এই অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটাকে যদি আমরা কমাতে পারি, বা কম অ্যাটমসফিয়ার যেখানে টেম্পারেচার সেখানে যদি আমরা যাই, দেখবো কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি অনেক বেশি হাই হচ্ছে। অর্থাৎ সিঙ্কের টেম্পারেচারের থেকে যদি সিঙ্কের টেম্পারেচারটাকে যদি আমরা কম করতে পারি এবং এদের মধ্যে ডিফারেন্সটা যদি বাড়িয়ে ফেলতে পারি, ঠিক সেভাবে আমি আরও একটা উদাহরণ দিই, যেমন এটা যদি 70 ডিগ্রিতে আছে এবং এটা রয়েছে 30 ডিগ্রিতে, ওকে, তার জায়গায় যদি আমি কোনো একটা জায়গায় যাই, তাহলে এক্ষেত্রে আমাদের ডিফারেন্স হচ্ছে 40। যদি কোনো একটা জায়গায় যাই, 70 তো এখানেই রয়েছে, কিন্তু এটা যদি 10 ডিগ্রিতে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমরা কি দেখবো, এক্ষেত্রে আমাদের 60 হয়ে গেছে, অর্থাৎ ডিফারেন্স বেড়ে গিয়েছে। তো যখনই ডিফারেন্সটা বাড়বে তখনই কিন্তু আমাদের এফিসিয়েন্সিটা বাড়তে থাকবে। অর্থাৎ কার্নোট সাইকেলের ক্ষেত্রে আমাদের মেনলি যে টেম্পারেচার ডিফারেন্স, এ দিয়েই কিন্তু এফিসিয়েন্সিটা মেনলি চলে। তো এই হচ্ছে মোটামুটি। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। এখন আমরা দেখব যে পিএমএম, আমরা এই কথাটা বারবার শুনি, এবং এই পিএমএম যেটাকে আমরা বলি পারপিচুয়াল মোশন মেশিন, এই পিএমএম কি, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। একটু ভালো যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে পিএমএম এর কথাও জিজ্ঞেস করা হয়। তো পিএমএম আমরা দেখেছিলাম যে যখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম পিএমএম, অর্থাৎ থার্মোডাইনামিক্স ল, এইটা পড়বার সময় আমরা এই পিএমএমটা পেয়েছিলাম। তো মনে রাখবার জন্য আমি বলে রাখি যে যে সমস্ত মেশিনস, যে সমস্ত ডিভাইসগুলো যারা কি করছে, আমাদের থার্মোডাইনামিক্সের থার্মোডাইনামিক্স ল মেনে চলে না বা ভায়োলেট করছে, থার্মোডাইনামিক্স লকে যে সমস্ত ডিভাইস বা মেশিনসগুলো মেনে চলে না বা ভায়োলেটস করে, তাদেরকেই আমরা বলি পিএমএম বা পারপিচুয়াল মোশন মেশিন। তো এই পারপিচুয়াল মোশন মেশিন ফার্স্ট কাইন্ড হতে পারে, সেকেন্ড কাইন্ড হতে পারে, অর্থাৎ যারা ফার্স্ট লকে মেনে চলে না তারা ফার্স্ট PMM1, যারা সেকেন্ড লকে মেনে চলে না তারা PMM2। এইভাবে কিন্তু প্রশ্নটা এটাও হতে পারে PMM1 কি, বা কোশ্চেন আসতে পারে PMM2 কি। তো PMM1 PMM2 হচ্ছে সেটাই যেটা ফার্স্ট লকে ভায়োলেট করে, সেটা হচ্ছে PMM1, যেটা সেকেন্ড লকে ভায়োলেট করে সেটা হচ্ছে PMM2। আচ্ছা, কেউ আমাকে PMM2 কি কোনো উদাহরণ দিতে পারে? যদি পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদিও এটা খুব বেশি পরীক্ষায় আসে না, তবুও জাস্ট জেনারেল নলেজ, মানে জেনারেল নলেজ তো অবশ্যই না, ইঞ্জিনিয়ারিং নলেজ, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছো। তো PMM2 যদি কেউ পারো আমাকে একটা অবশ্যই উদাহরণ দিও। আচ্ছা, এবার আমরা কথা বলছিলাম রিভার্সিবিলিটি নিয়ে। তো রিভার্সেবল, আমরা একটা কোনো সাইকেলকে বা কোনো একটা সিস্টেমকে আমরা কখন বলবো রিভার্সেবল, বা রিভার্সেবল হওয়ার জন্য কি কি শর্ত
মেনে চলতে হয় বা কি কি হতে হয়। তো তিনটে জিনিস জেনারেলি, এই তিনটে জিনিস থেকেই পরীক্ষাতে প্রশ্ন করা হয়। এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে আমাদের কি হতে হবে, যে ফ্রি এক্সপানশান। এই ফ্রি এক্সপানশানের কনসেপ্টটা আশা করি তোমাদের সবার মোটামুটি একটু ক্লিয়ার রয়েছে। তো এই ফ্রি এক্সপানশানের ক্ষেত্রে আমি বলবো যে ফ্রি এক্সপানশানের ক্ষেত্রে যেটা, যে ফ্রিকশন রিলেটেড এক্সপানশান, কম্প্রেশন এবং ফ্রি এক্সপানশান, এই দুটোর ক্ষেত্রেই যদি এনকাউন্টার না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে, রিভার্সেবল হচ্ছে না। আর 2 নম্বর যেটা হচ্ছে, যদি হিট অ্যাবজর্ব হয়, আর 3 নম্বর যদি হিট রিজেক্ট হয়। এবার হিট অ্যাবজর্ব যদি হয় সেক্ষেত্রে কন্ডিশনটা কি হতে হবে, হট বডি টেম্পারেচার আর যে ওয়ার্কিং সাবস্ট্যান্স এদের মধ্যে যদি সেভাবে ডিফারেন্স না থাকে তখন, আর যদি কোল্ড যখন অ্যাবজর্ব হচ্ছে তখন যদি কোল্ড বডি এবং ওয়ার্কিং সাবস্ট্যান্সের মধ্যে সেভাবে কোনো ডিফারেন্স না পাই, তখনই কিন্তু আমরা রিভার্সেবল পাই। তো এই তিনটে কন্ডিশন কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, নেক্সট ক্লাসে আমি আরও ভালো করে বুঝিয়ে বলবো। কোনো একটা কিছু যেটা আমি এতক্ষণ পড়ালাম তার মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। নেক্সট এবার আমরা একটা কোশ্চেনের দিকে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেনের আগে আমি একটা কথা বলে রাখি, অর্থাৎ নেক্সট কোশ্চেনই বলতে পারো, যে খুব বেশি জিজ্ঞেস করা হয় এসএসসি যেইতে তো 100% জিজ্ঞেস করা হবে। আরআরবি, এসএসসি এবং পিএসসিতেও কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। সেটা হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেনসিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি কিভাবে প্রশ্ন করা হয়, ডাইরেক্টলি জিজ্ঞেস করা হবে মাস এটা ইন্টেনসিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম এটা ইন্টেনসিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি, ডেনসিটি এটা ইন্টেনসিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি। আবার জিজ্ঞেস করতে পারে ইন্টেনসিভ প্রপার্টিটা কার উপর ডিপেন্ড করে, এক্সটেন্সিভ প্রপার্টিটা কার উপর ডিপেন্ড করে। তো এই সব কিছু মনে রাখবার একটা সিঙ্গেল ফর্মুলা, যেটা আমি বহুবার বলেছি আমার ক্লাসগুলোতে, বহুবার বলেছি, যে ইন্টেনসিভ প্রপার্টি, এই যে ইন আছে অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি নয়, এটা জাস্ট আমি মনে রাখবার জন্য বলছি। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস এটা তো সায়েন্টিফিক, বাট তার কারণে কিন্তু ইন্টেনসিভ হয়নি, এটাই আমি বোঝাতে চাচ্ছি। তো ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, তো মেন যেটা সেটা হচ্ছে পুরো খেলাটাই আমাদের হচ্ছে মাসের ওপর, পুরো খেলাটাই হবে আমাদের মাসের ওপর। তো যদি আমাদের যে প্রপার্টিটা দেওয়া হয়েছে সেই প্রপার্টিটা যদি মাসের উপর ডিপেন্ড করে তাহলে সেটা হবে ইন্টেনসিভ প্রপার্টি। যেমন নিজে মাস, এটা একটা ইন্টেনসিভ প্রপার্টি। আর এমন কিছু যেটা মাসের উপর ডিপেন্ড করে না সেগুলোই এক্সটেন্সিভ প্রপার্টি। এবার এই জিনিসগুলো নিয়ে খুব ভালো করে ডিসকাস করা আছে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট একটা দুটো লেকচার, ফার্স্ট লেকচারটাই খুব ভালো করে ডিসকাস করা রয়েছে এবং সেখানে আমি বহু উদাহরণ দিয়েছিলাম, প্রায় 20-25টা বোধহয় আমি এক্সাম্পল দিয়ে পড়িয়েছিলাম। সেটা একবার দেখে নিতে পারো তোমরা, প্রয়োজন হলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো ইন্টেনসিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, এটা নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকছে না। এবং এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি না এগুলো ঠিক পরীক্ষার আগে তোমাদের সব থেকে বেশি কাজে দেবে রিভিশনের জন্য। রিভিশনের জন্য কিন্তু এটা খুব বেশি কাজে দেবে। হতে পারে আমি সেভাবে কোনো ম্যারাথন ক্লাস বা অন্য কিছু করাই না, বাট এই যে তোমরা ডেইলি ডেইলি আমার সঙ্গে প্র্যাকটিস করছো এটা কিন্তু অনেক বেশি বেটার পরীক্ষার আগের একটা ম্যারাথনের থেকে। ওকে, এইবার ইন্টেনসিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি তো হলো। এবার আমরা কী নিয়ে কথা বলবো, পিএমএম হলো। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখো, ডাইরেক্ট ল থেকে কিন্তু প্রশ্ন আসে, জিজ্ঞেস করে দেওয়া হয় যে বয়েলস ল বলো, চার্লস ল কোনটা, বা কয়েকটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হলো, তারপর বললো, যেমন আমি একটা উদাহরণ দিই, যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি টেম্পারেচার ইনক্রিজ করছি, তো প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে ভলিউম 1/273 অংশ কম হচ্ছে বা বাড়ছে। এই যে
প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্সে বাড়া বা কমাতে 1/273 বাড়ে বা কমে, এটা কার ল? ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয় যে বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল, চার্লস ল, কার ল? তো এই যে যেটা আমি বললাম, এরকমভাবেই কিন্তু প্রশ্ন আছে। যদিও এটা চার্লস ল, অবশ্যই মনে আমরা জানি সবাই এটা হচ্ছে চার্লস ল। তো এটা চার্লস ল। তো এইভাবে কিন্তু ডাইরেক্টলি ফর্মুলাগুলো এবং আমাদের যে লসগুলো সেগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এগুলো কিন্তু তোমরা একবার খুব ভালো করে লগুলো দেখে যাবে, তা না হলে কিন্তু সমস্যা হবে। যদিও এগুলো খুব একটা বেশি সমস্যা নয়, কারণ আমরা এই লগুলো প্রায় সেই ক্লাস 8-9 থেকে আমরা পড়ে আসছি। ঠিক আছে, আরও একটা আমি বলে রাখি যে আমাদের যে সমস্ত ইয়েগুলো রয়েছে, সাইকেলসগুলো রয়েছে, কার্নোট সাইকেল, যেমন আমি উদাহরণ দিই দুটো, কার্নোট সাইকেল। আর একটা কি জেনারেলি সব থেকে বেশি জিজ্ঞেস করা হয় অটো সাইকেল। এক্ষেত্রে প্রশ্নটা আসে যে কার্নোট সাইকেল বা অটো সাইকেল যে কোনো একটি সাইকেলের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই। তো কার্নোট সাইকেলের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই আমরা সবাই জানি, দুটো আইসোথার্মাল আর দুটো অ্যাডিয়াবেটিক। আর কার্নোট অটো সাইকেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কার্নোট আর অটো থেকেই কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। তো কার্নোট আমরা সবাই জানি খুব সিম্পল একটা জিনিস, দুটো আইসোথার্মাল দুটো অ্যাডিয়াবেটিক। কিন্তু অটো সাইকেলের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দুটো আইসেন্ট্রপিক আইসেন্ট্রপিক দুটো আইসেন্ট্রপিক প্রসেস, আর কি দুটো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। দুটো আইসেন্ট্রপিক প্রসেস আর দুটো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এই দুটো নিয়েই কিন্তু আমাদের অটো সাইকেল থাকে। এবং এইখান থেকেই কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে, মেনলি অটো সাইকেল থেকে আসে, র্যাঙ্কাইন সাইকেল থেকে আসে, স্টার্লিং সাইকেলগুলো, এই যে 3-4টে সাইকেল রয়েছে এখান থেকেই বেশি প্রশ্নগুলো আসে। জুল টুল খুবই কম জিজ্ঞেস করা হয়, ফ্র্যাঙ্কলি বলছি। জেনারেলি অটো সাইকেল, স্টার্লিং সাইকেল, কার্নোট সাইকেল, তো যদি খুব ইজি কোশ্চেন হয় তখন কার্নোট সাইকেল জিজ্ঞেস করে, নইলে অটো সাইকেল, স্টার্লিং সাইকেল বা র্যাঙ্কাইন সাইকেল এগুলোর মধ্যেই, এই 3-4টের মধ্যে থেকেই মোটামুটি জিজ্ঞেস করা হয়। তো কার্নোট সাইকেল হলো, তো এগুলোই মোটামুটি আমাদের জিজ্ঞেস করা হয়। আরও তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থার্মোডায়নামিক্স থেকে তোমরা এক্সপেক্ট করবেই। থার্মোডায়নামিক্স থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো এক্সপেক্ট করবেই, এই ধরনের প্রশ্নগুলো। এছাড়াও যদি আর কিছু প্রশ্ন তোমরা দেখে থাকো, যদিও আমার সেভাবে কোনো নজরে আসছে না, যদি তোমরা পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাকে জানাও, বা আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি অবশ্যই নেক্সট ক্লাসে কিন্তু তাহলে তার সলিউশনটা করে দেওয়ার চেষ্টা করব। এবার নেক্সট আমি যেটা কথা বলবো সেটা থার্মোডাইনামিক্স রিলেটেডই, বাট একটু অন্য। সেটা হচ্ছে অটোমোবাইলসের একটা সব থেকে বড় জায়গা, যেটা হচ্ছে অটোমোবাইলসের কোন পার্টসটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কোন পার্টসগুলো কী কাজ করে, কিভাবে কি করা হয়, মেনলি জেনারেলি ম্যাটেরিয়ালটা জিজ্ঞেস করা হয়। এবং এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে কোশ্চেন আসে, সেটা হচ্ছে অটোমোবাইলের যে ক্র্যাঙ্কশ্যাফট সেটা ফোর্জড হয় না কাস্ট হয়, ফোর্জড আয়রন হয় না কাস্ট আয়রন হয়, তার মধ্যে কি থাকে, এই যে জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি, বা ভাল্বগুলো, যে আমরা ভাল্বগুলো দেখতে পাই, সেই ভাল্বগুলো যে বাটারফ্লাই ভাল্বগুলো থাকে বা যে আমাদের অন্যান্য যে সমস্ত ভাল্বগুলো থাকে সেগুলোর মেটেরিয়াল অফ কনস্ট্রাকশান, যেটাকে এমওসি আমরা বলে থাকি, এগুলো কি হয়ে থাকে এগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা আমরা করব। তারপর আমরা আবার যেভাবে চলছে থার্মোডাইনামিক্সের পর আমাদের ফ্লুইড মেকানিক্স বা আরও যে সমস্ত টপিকগুলো রয়েছে, থিওরি অফ মেশিন সব থেকে ইম্পর্ট্যান্ট একটা, এবং ওয়ার্কশপ টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে বিএসসির জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ থেকে ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটা ওখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। যদিও আমি ওয়ার্কশপের ওপর একটা খুব ভালো ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ভিডিও শেষে দেখতে পাবে, সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে একবার ভিডিওটা দেখতে পারো। ওখানে কিন্তু খুব ভালো করে আমি ডিসকাস করেছিলাম গ্যাস কাটিং, ওয়েল্ডিং বা ফোর্জিং, অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো সবগুলোই খুব ভালোভাবে ডিসকাস করা রয়েছে। তো সেগুলো নিয়ে কিন্তু তোমরা
একবার দেখতেই পারো। তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা অটোমোবাইলের পার্টসগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য আচ্ছা, অবশ্যই আমি জেনারেলি আইসি ইঞ্জিনের ওপর কথা বলবো, কেননা ইসি ইঞ্জিন থেকে সেভাবে কোনো প্রশ্ন আসে না, তবে দুটো একটা যেটা আমি জানি পড়াতেই বলে দেবো। তবে জেনারেলি আইসি ইঞ্জিন নিয়ে আমরা কথা বলবো, অটোমোবাইলসের আইসি ইঞ্জিনের ওপর। তো আইসি ইঞ্জিনের ওপর আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।